এইচএসসি 28 0 এবং 1 এর দুনিয়ায় তোমাদের স্বাগতম। আজকে আমরা তোমাদের চ্যাপ্টার 3.1 সংখ্যা পদ্ধতি এক ক্লাসে খতম করে দেব। আজকের এই ক্লাস যদি তুমি মনোযোগ সহকারে করতে পারো, আমি গ্যারান্টি দিচ্ছি তোমার পরীক্ষায় 13 মার্ক নিশ্চিত হয়ে যাবে। তোমরা যদি আমার আইসিটি ফুল কোর্সটাতে এনরোল করতে চাও, তাহলে কমেন্টের পিন কমেন্টে দেওয়া থাকবে আর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ঠিক আছে? লিংক দেওয়া থাকবে কোর্সের, ওখান থেকে তোমরা এনরোল করতে পারো। আমাদের সংখ্যা পদ্ধতির প্রথম টপিকটা হচ্ছে সংখ্যা পদ্ধতির ইতিহাস। এখন আমাদের একটু মুখস্থ টাইপের পড়ালেখা একটু করতে হবে। আমরা শুরু করি। দেখো, আমাদের যে প্রথম সংখ্যা পদ্ধতি সেটা হচ্ছে মিশরীয় সংখ্যা পদ্ধতি বা হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি। তো এটাতে কি কি তোমার লাগবে মেইনলি আমি তোমাকে বলি। দেখো, এখানে তুমি দুইটা চিত্র দেখতে পাইতেছো। এখানে দেখো, প্রথম যে চিত্রটা, এখানে 1 থেকে 9 পর্যন্ত আমরা কি দিয়ে প্রকাশ করলাম? কাঠি দিয়ে প্রকাশ করলাম বা দাগ দিয়ে প্রকাশ করলাম। তো এখানে 1 2 3 এরকম একটা একটা করে বাড়তেছে। 9 নম্বরে আমাদের কয়টা? 9টা কাঠি আছে। তারপরে 10 নম্বর, যেটা 10 নম্বর 10 বুঝায় উল্টা ইউ। উল্টা ইউটা কি বুঝায়? 10 বুঝায়। তারপর একটা পেঁচানো কুণ্ডলী, এটা আমাদের কি বুঝায়? 100। তারপর একটা পদ্ম ফুলের ছবি, এটা বুঝায় 1000। একটা আঙ্গুলের ছবি, এটা বুঝায় 10,000। একটা টেডপোল বা ব্যাঙের ছবি, এটা বুঝায় 1 লাখ। আর তোমাদের বই অনুসারে এটা একটা দেবতার ছবি, যে কিনা হাত উঁচু করে আছে এবং তার মাথায় একটা অস্ত্র আছে। তো এইটার মান 10 লাখ। ঠিক আছে, এই মানগুলো তুমি জাস্ট একটু মনে রাখো। মাঝে মাঝে এমসিকিউ তে দিতে পারে যে টেডপোলের একটা ছবি দিয়ে দিল, এটার মান কত? এটার মান কত? আমাদের 1 লাখ, তাই না? এখন আসি এইগুলাকে কিভাবে ইউজ করা হয়তো। এই যে দেখো, আমাদের কয়টা কাঠি আছে? এখানে 4টা কাঠি আছে। তাহলে 4টা কাঠি যখন থাকে, তখন ওইটা একক স্থানে কত হয় বলতো? একক স্থানে আমাদের হবে 4। এই যে একক স্থানে কত হয়েছে? একক স্থানে হয়েছে আমাদের 4। এই যে এই 4, ঠিক আছে, এই 4। তারপর আমরা যদি দেখি যে উল্টা ইউ, উল্টা ইউ মানে কি বোঝায়? 10 বোঝায়। তার মানে কি দশকের স্থান, দশকের স্থানে কয়টা আছে? 1 2 3 4টা আছে। তাহলে কত হবে? দশকের স্থানে 4 হবে। তারপর দেখো, পেঁচানো কুণ্ডলী কয়টা? 2টা। তার মানে কি পেঁচানো কুণ্ডলী বোঝায় শতক বা 100 বোঝায়। তাহলে কি শতকের স্থানে কত হবে? শতকের স্থানে 2 হবে। তারপরে এই যে আমাদের পদ্ম ফুলের ছবি, এটা কি বোঝায়? 1000 বোঝায়। তার মানে কি হাজারের ঘরে কত হবে? এখানে 3টা ছবি, এই জন্য কি 3 হবে। সিমিলারলি যে এটা একই রকম ভাবে তৈরি করছে। তো এই যে এই জিনিসগুলো এখানে জাস্ট লিখে দেওয়া আছে, আমি যা যা বললাম। লাস্টে জাস্ট একটা লাইন মনে রাখতে পারো, সেটা কি? সর্বপ্রথম ভগ্নাংশের ধারণার প্রচলন ঘটে মিশরে। ঠিক আছে, ওকে। আমরা আমাদের নেক্সট স্লাইডে চলে যাই। সংখ্যা পদ্ধতি আবিষ্কারের ইতিহাসের আরেকটা, যে সুমেরীয় এবং কি ব্যাবিলনীয়, সুমেরিয়ান ব্যাবিলনীয়। তো এইটা আমাদের অনেক ইম্পর্টেন্ট লাইন আছে। সেটা এটা আমাদের সেক্সেজিজিমাল সংখ্যা পদ্ধতি বা 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এর নাম কি? সেক্সেজিজিমাল সংখ্যা পদ্ধতি বা 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এখানে দেখো কয়টা লাইন দেওয়া আছে, যে ব্যাবিলনীয়রা সুমেরীয়দের চেয়ে একটু আলাদা রূপে সংখ্যা পদ্ধতি ইউজ করতো, যেটা কি নামে পরিচিত ছিল? কিউনিফর্ম নামে পরিচিত ছিল। ঠিক আছে, এরপর একটা ইম্পর্টেন্ট লাইন এখান থেকে কোশ্চেন আসছে বোর্ডে। মিনিট এবং ঘন্টার হিসাব, কোণের পরিমাপ ইত্যাদি সুমেরিয়ান এবং ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতির উদাহরণ। তার মানে কি, তোমাকে যদি কখনো জিজ্ঞাসা করা হয় যে মিনিট এবং ঘন্টার হিসাব, এটা কত ভিত্তিক সংখ্যা পদ্ধতি, তুমি কি বলবা? 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি অথবা সুমেরীয় এবং কি ব্যাবিলনিয়ান সংখ্যা পদ্ধতি। একটু আমাকে একটু বোঝাও যে মিনিট এবং ঘন্টা এটা আসলে 60 ভিত্তিক কিভাবে হয়। তুমি জানো যে 1 ঘন্টায় কত মিনিট? 1 ঘন্টায় 60 মিনিট, তাই না? তারপরে কি 1 মিনিটে কত সেকেন্ড? 60 সেকেন্ড। তুমি জিনিসগুলো কিন্তু 60 দিয়ে কি বলে করতেছো, পরিমাণ করতেছো বা পরিমাপ করতেছো। তাহলে এটা আমাদের কত ভিত্তিক সংখ্যা পদ্ধতি হবে? 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হবে। ওকে, এখান থেকে আর তেমন কিছু লাগবে না। তারপর আসি গ্রিকদের সংখ্যা পদ্ধতি। এখান থেকেও তেমন কিছু লাগে না। জাস্ট এই যে যদি চিত্রটা দেখো, চিত্রের ভিতরে আমাদের ধরে নাও যে আমরা বিটার মানটা জানতে চাচ্ছি। তো বিটার মানটা দেখো, বিটা কত নাম্বার সারিতে আছে? 2 নাম্বার সারিতে এবং 1 নাম্বার কলামে আছে। তুমি সারি আর কলামের মানগুলোকে গুণ করে দিবা, তাহলে বিটার মান কত হবে? 2 1 কে 2। তারপর তুমি যদি সাপোজ এখানে একটা ল্যামডা দেওয়া আছে, তো ল্যামডা 3 নাম্বার সারি এই যে এই সেকেন্ড কলামের মান কত? 10। তাহলে কি আমাদের কত হবে? 3 10 এ 30 হবে। ল্যামডার মানটা তখন কত হবে? 30 হবে। এই জিনিসগুলো যেখানে এভাবে লেখা আছে, এখান থেকে আর তেমন কিছু লাগবে না। তারপর আসি রোমান সংখ্যা পদ্ধতি। এটা একটু আমি ডিটেলসে করাই। দেখো, তুমি রোমান সংখ্যা পদ্ধতিতে কি জানো? যে এই আই, এটার মান কত? এটার মান তুমি বলবা 1, ঠিক আছে, মানলাম। আমি বলবো ভি আই, এটার মান কত? 6। আমি বলবো যে আই ভি, এটার মান কত? তুমি বলবা 4। বাট জিনিসগুলো কিভাবে আসছে কখনো কি চিন্তা করছো? আচ্ছা, ঠিক আছে, আমি আজকে এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো, আমাদের কয়েকটা বেস ধরে নিতে হবে। যেরকম 1 এর জন্য আমরা ইউজ করি কত? আমরা 1 এর জন্য ইউজ করি আই, ঠিক আছে।
তারপর আমরা 5 এর জন্য ইউজ করি, এটা হচ্ছে আমাদের 1, 5 এর জন্য ইউজ করি হচ্ছে আমরা v, এটা কত আমাদের 5। তারপর আমাদের হচ্ছে x, এটা আমরা কি বলি, এটা হচ্ছে 10, তাই না? তারপর হচ্ছে আমাদের আসবে এই পর্যন্ত হচ্ছে আমরা নরমালি জানি, তাই না? তারপর আমাদের কি আসবে, l আসবে, তারপরে c আসবে, তারপরে d আসবে, তারপরে m আসবে। এখন l এর মানটা কত দেখো, 10 এর পর আমরা লিখবো 50, তারপর আমরা c এর বেলা লিখবো হচ্ছে 100, d এর জন্য লিখবো হচ্ছে 500, আর m এর জন্য লিখবো হচ্ছে কত, 1000। ঠিক আছে, আই গেস তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এখন তুমি যদি এই যে VI এটার মান কত, এটা তুমি যদি হচ্ছে জানতে চাও, তুমি খেয়াল রাখবা এখানে দেখো আমাদের বেস কোনগুলা, বেস হচ্ছে 5 আর কত 1। এখানে দেখো তুমি যদি তাকাও ওই যে IV, এখানেও তোমার হচ্ছে বেস কত, একটা হচ্ছে 5, একটা হচ্ছে কত 1। ঠিক আছে, এখন দেখো বড় যেটা, এই 5 এবং 1 এর ভিতরে বড় কোনটা, 5 বড়, এবং এটা হচ্ছে শুরুতে আছে, তাহলে তুমি এটাকে কি করবা, যোগ করবা। আর এখানে দেখো 5 এর 1 এর ভিতরে বড় কোনটা, 5 এর 1 এর ভিতরে বড় হচ্ছে 5 এবং ছোট হচ্ছে কত 1। কিন্তু এই যে V, যেটা V হচ্ছে কি পরে আর I হচ্ছে কি আগে, তার মানে কি বড়টা পরে ছোটটা আগে। তো এখানে এইগুলো হচ্ছে মাইনাস করতে হবে, তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 4 হয়, আর 5 এর সাথে 1 যোগ করলে হয় কত, 6। আর যদি আমি তোমাকে বলি, এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে 2017, আমি সাপোজ 2017 বের করতে চাইতেছি, ঠিক আছে, এটা কিভাবে করব। তো 2017 কে তুমি কি লিখতে পারো, দেখো 1000 যোগ 1000 লিখতে পারো, তাই না? 1000 যোগ 1000, তার সাথে তুমি কত যোগ করবা, তার সাথে তুমি যোগ করবা হচ্ছে, ধরো আমি একটু এটাকে লক করে দিই, ওকে। দেখো 1000 যোগ 1000, তারপরে যে 17 কে তুমি কি লিখবা, 17 কে লিখবা হচ্ছে তুমি 10, তাই না? তারপরে তুমি কত লিখবা, 7 কে কি লিখবা 5, তারপরে কত, তার সাথে 2, তাই না? এরকম করে করে 2 বলতে আর কি 1 যোগ 1, তাই না? আমরা যদি শুধুমাত্র বেস গুলা নেই তাহলে কি হবে, 1 যোগ 1, 1 যোগ 1, এরকম লেখো। তাহলে এই যে 1000 এর জন্য আমরা কত লিখবো, 1000 এর জন্য আমরা লিখবো হচ্ছে m লিখলাম। তারপর 1000 এর জন্য আমরা কত লিখবো, m। তারপরে 10 এর জন্য কত লিখবো, x। তারপরে 5 এর জন্য লিখবো হচ্ছে v। তারপরে 1 এর জন্য লিখবো i, আর 1 এর জন্য লিখবো কত, i। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এটা হচ্ছে 2017 এর রোমান মানে রোমান সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করলে যা আসে। ঠিক আছে, ওকে। নেক্সটে যাই, মায়ান সংখ্যা পদ্ধতি। এখান থেকে জাস্ট একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি, একটা না দুইটা জিনিস, এটাকে বলা হয় ভিজিজিমাল। আমরা এর আগে কি পড়ছিলাম, সেক্সেজিজিমাল পড়ছিলাম, যেটা কিনা সুমেরীয় ব্যাবিলিয়ান। আর মায়ান সংখ্যা পদ্ধতি বা মেয়ান, এটাকে দুইভাবে উচ্চারণ করা হয়, মায়ান অথবা মেয়ান। ঠিক আছে, তো এটা কি ভিজিজিমাল সংখ্যা পদ্ধতি, এবং এর ভিত্তি ধরা হচ্ছে 5 এবং 20। একটা ইম্পর্টেন্ট এমসিকিউ আসছিল যে 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কোনটি, 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কোনটা, মায়ান। ওকে, তারপরে আসি, এখান থেকে তেমন কিছু লাগবে না, চীনাদের সংখ্যা পদ্ধতি। এখান থেকে আসলে কিছুই লাগে না, আমি জাস্ট হচ্ছে একটা জিনিস বলার জন্য দিলাম। এখানে অনেক হাস্যকর একটা জিনিস দেওয়া আছে যে এই সংখ্যা পদ্ধতি কি আবিষ্কার করছে, দেখো এই আবিষ্কার করছে হচ্ছে চ্যাং সাং। তার একটা গণিত গ্রন্থ ছিল, সেটার নাম কি, চিউ চ্যাং শুয়াংশু। ঠিক আছে, চ্যাং চ্যাং কি গ্রন্থ ছিল, চিউ চ্যাং শুয়াংশু। এই গ্রন্থের ভিতরে হচ্ছে এই সংখ্যা পদ্ধতিটা ছিল। ঠিক আছে, ওকে। তারপরে আসি, এই হিন্দু আরবি বা ভারতীয় আরবি সংখ্যা পদ্ধতি। আচ্ছা, এইটা অনেক ইম্পর্টেন্ট। আমরা বর্তমানে যেই ডেসিমেল সংখ্যা পদ্ধতি ইউজ করি, তোমরা হয়তো এখনো জানো না, ইন ফিউচারে যে এই চ্যাপ্টারে সামনের দিকে আছে যে ডেসিমেল সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতি, এখানে আমরা ইউজ করি হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। আমরা দৈনন্দিন জীবনে কোন কোন অঙ্ক ব্যবহার করি, 0 থেকে 9 অব্দি ইউজ করি, তাই না? আচ্ছা, তো এই যে আমরা 0 থেকে 9 অব্দি ইউজ করতে, সেটাকে বলা হয় ডেসিমেল। বাট এইটা পূর্বে ছিল কি, হিন্দু আরবি বা ভারতীয় আরবি সংখ্যা পদ্ধতি। তো তোমার যদি কখনো কোশ্চেন করে যে হিন্দু আরবি বা ভারতীয় আরবি বা চীনা সংখ্যা পদ্ধতি, এগুলা তো এগুলা কত ভিত্তিক, এগুলাকে তুমি কি বলবা, 10 ভিত্তিক। কত ভিত্তিক, 10 ভিত্তিক। ওকে, এখান থেকে তোমার যেটা যেটা লাগবে, একটা নাম লাগবে আল খোয়ারিজমি, আর কি লাগবে, আচ্ছা হ্যাঁ, এখান থেকে কয়টা জিনিস লাগবে দেখো। আরবিতে শূন্যকে কি বলা হয়তো, আরবিতে শূন্যকে বলা হয়তো সিফর। তারপরে এই আরব বণিকদের থেকে হচ্ছে ইতালীয়রা শিখছিল, তো ইতালীয়রা ল্যাটিন ভাষায় তখন কি বলতো, সেটাকে জাপিরো। কি বলতো তখন, দেখো আরব বণিকদের কাছ থেকে শেখা শূন্য বা সিফরকে ইতালীয়রা ল্যাটিনে বলতো জাপিরো। আর ইংরেজরা এই ল্যাটিন থেকে কি বানাইছে, জাপিরো থেকে জিরো বানাইছে, বর্তমানে আমরা যেটা ইউজ করি। ঠিক আছে,
আশা করি জিনিসটা তুমি বুঝতে পারছো। এবং বলো তো এই যে চীন এবং ভারতীয় সংখ্যা পদ্ধতি এটা কত ভিত্তিক ছিল? 10 ভিত্তিক ছিল। ঠিক আছে, ওকে, এখান থেকে আমরা তেমন কিছু পড়বো না। ও না, একটা ইম্পর্টেন্ট লাইন ছিল, আছে এটা নিচে চলে আসছে ভুলে। দেখো এখানে একটা লাইন ছিল, সেটা হচ্ছে খ্রিস্টীয় শাসকেরা শূন্যকে শয়তানের রূপ বলে বিবেচনা করত। কোন শাসকেরা শূন্যকে শয়তানের রূপ বলে বিবেচনা করত? খ্রিস্টীয় শাসকেরা শূন্যকে শয়তানের রূপ বলে বিবেচনা করত। ঠিক আছে, এই লাইনটা মনে রাখবা যে খ্রিস্টীয় শাসকেরা শূন্যকে শয়তানের রূপ বলে বিবেচনা করত। ওকে, আমরা আমাদের নেক্সটটাতে চলে যাই। আচ্ছা, শূন্য আবিষ্কার। তুমি হয়তো জানো যে শূন্য কে আবিষ্কার করছিল? শূন্য আবিষ্কার করছিল আর্যভট্ট। কে? আর্যভট্ট, ভারতীয়। ঠিক আছে, ভারত উপমহাদেশের ছিল। তো দেখো সংস্কৃত শব্দ শূন্য থেকে আমাদের এই বাংলা শূন্য শব্দটি গ্রহণ করা হয়েছে। এরপরে আসি আনুমানিক 600 খ্রিস্টাব্দে সর্বপ্রথম ভারতীয় গণিতবিদ আর্যভট্ট হচ্ছে এই আমাদের শূন্য উদ্ভাবন করছে। ঠিক আছে, আর তিনি ছন্দে ছন্দে লিখছিল যে স্থানম স্থানম 10 গুণম, স্থানম স্থানম 10 গুণম। যেরকম তুমি চিন্তা করো, একক তুমি দশকে যেতে গেলে কত গুণ করতা? তার সাথে 10 গুণ করতা। তারপর শতক, তুমি দশকের সাথে আবার কত গুণ করতা? 10 গুণ করতা। হাজার, ওই শতকের সাথে কত গুণ করতা? 10 গুণ করতা। তার মানে কি তোমার স্থানে স্থানে 10 গুণ করে করে জিনিসটা বাড়তেছে। তো এই জন্য তিনি লিখছেন কি স্থানম স্থানম 10 গুণম। আচ্ছা, এইটা তো গেল আবিষ্কারের ব্যাপার, বাট শূন্যকে ব্যবহার কিভাবে করব বা নিয়ম কানুন কি, এটা প্রথম দিছিল হচ্ছে দেখো ভারতীয় গণিতবিদ ব্রহ্মগুপ্ত। কে? ভারতীয় গণিতবিদ ব্রহ্মগুপ্ত। কত খ্রিস্টাব্দে? 628 খ্রিস্টাব্দে। তার মানে কি আবিষ্কার, শূন্য আবিষ্কার কত খ্রিস্টাব্দে? 600 খ্রিস্টাব্দে। আর শূন্যর যে ব্যবহার সম্পর্কিত যে নিয়ম কানুন সেটা কত খ্রিস্টাব্দে? 628 খ্রিস্টাব্দে। কে? ব্রহ্মগুপ্ত। কোন বইতে? তার ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত। ইংলিশে লেখা আছে যদিও, তুমি চাইলে এটাকে বাংলায় লিখতে পারো যে ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত। এই বইতে প্রকাশ করা হয়। কি প্রকাশ করা হয়? শূন্য ব্যবহারের নিয়ম কানুন প্রকাশ করা হয়। ওকে, আমরা নেক্সটটাতে চলে যাই। আচ্ছা, এখানে থেকে দেখো আমাদের এই যে আমরা এভাবে হচ্ছে প্রত্যেকটা টপিক করার পরে ওই টপিকের এমসিকিউ গুলো করে ফেলবো। ঠিক আছে, তারপর হচ্ছে ওইটা সিকিউ করব, মানে একটা চ্যাপ্টারে যা যা আসা পসিবল আমরা সবগুলা করে ফেলবো। 13 মার্ক কিভাবে বলছিলাম? 13 মার্কে হচ্ছে 3.1 থেকে একটা সিকিউ তো মিনিমাম আসবেই, তাহলে ওইটাতে 10-এ 10 যাতে তুমি পাও এভাবে প্রিপারেশন নিবা। আর হচ্ছে এমসিকিউ মিনিমাম তো 3টা আসবে। তোমাদের চ্যাপ্টার যেহেতু হচ্ছে 6টা না, আমি বলছিলাম 7টা, তাই না? যদি 3.1 3.2 আলাদা করো, তাহলে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মিনিমাম 3টা করে কোশ্চেন আসে। তো 13 মার্ক যাতে এখান থেকে নিশ্চিত থাকে। অনেক ইজি একটা চ্যাপ্টার। দেখো, মিনিট এবং ঘন্টার হিসাব, কোণের পরিমাপ ইত্যাদি কোন সংখ্যা পদ্ধতির উদাহরণ? এটা হচ্ছে কি বলছিলাম? সেক্সেজিমাল বা সুমেরীয় ব্যাবিলিয়ান সংখ্যা পদ্ধতির উদাহরণ। এই যে সুমেরীয় বা ব্যাবিলিয়ান সংখ্যা পদ্ধতির উদাহরণ। অন্য কোনো কালি ইউজ করি। ওকে, তারপর আসি সুমেরীয় ব্যাবিলিয়ান সংখ্যা পদ্ধতি কত ভিত্তিক ছিল? এটা তোমরাই বলবা, তোমরা কমেন্টে বলো তাড়াতাড়ি। কত ভিত্তিক সংখ্যা পদ্ধতি? 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তারপরে আসি কোন শাসকেরা শূন্যকে শয়তানের রূপ বলে বিবেচনা করতো? তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো। কোন সংখ্যা পদ্ধতি, কোন শাসকেরা শূন্যকে শয়তানের রূপ বলে বিবেচনা করতো? বলো বলো। এটা হচ্ছে কত? গ বা খ্রিস্টীয় শাসকেরা শূন্যকে শয়তানের রূপ বলে বিবেচনা করত। তারপরে কি কুড়িভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন কোন সভ্যতায় শুরু হয়? বলো বলো তাড়াতাড়ি, কমেন্টে একটু জানিয়ে দাও যে কত আমাদের এটা অ্যান্সার। এটা হবে হচ্ছে দেখো কুড়িভিত্তিক সংখ্যা পদ্ধতি বা ভিজিজিমাল সংখ্যা পদ্ধতি। 5 এবং 20 ছিল, সেটা কোথায় ছিল বলতো? সেটা ছিল মায়ান সংখ্যা পদ্ধতিতে, তাই না? কোন সংখ্যা পদ্ধতিতে? মায়ান সংখ্যা পদ্ধতি বা মেয়ান সংখ্যা পদ্ধতি, যেটাই বলো। ওকে, তারপরে আসি। দেখো, আমরা আমাদের ইতিহাস পার্টটা কমপ্লিট করে ফেলছি। এখন হচ্ছে আমরা সংখ্যা পদ্ধতির পরিচিতি পার্টে আসি। তো পরিচিতি পার্টে আমরা প্রথমত কি জানবো? শোনো, তোমাকে বিভিন্ন ইন্টারভিউ পরীক্ষায় জিজ্ঞাসা করবে একটা গুরুত্বপূর্ণ বেসিক কোশ্চেন জিজ্ঞাসা করে, হোয়াট ইজ নাম্বার? সংখ্যা কাকে বলে, তাই না? সংখ্যা কাকে বলে? তো শুনো, সংখ্যা হচ্ছে এমন একটি উপাদান যা কোনো কিছু গণনা করতে বা পরিমাপ করতে বা পরিমাণ করতে ব্যবহার করা হয়। সংখ্যা কি এমন কিছু উপাদান যা কোনো কিছু গণনা, পরিমাপ এবং কি পরিমাণ করার জন্য ব্যবহৃত হয়। তোমাকে যদি আমি বলি সাপোজ 243, ঠিক আছে, 243, এটা কি একটা সংখ্যা না? কারণ এটা দ্বারা হচ্ছে পরিমাপ করা যায়। যেরকম কি একাদশ শ্রেণীতে 243 জন ছাত্রছাত্রী ভর্তি আছে সাপোজ, তো 243 কি একটা সংখ্যা।
আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেটা হচ্ছে কি অঙ্ক কাকে বলে। অঙ্ক, শোনো, সংখ্যার ক্ষুদ্রতম একক হচ্ছে কি অঙ্ক। আমাদের নেক্সট স্লাইডে এটা দেখো, সংখ্যার ক্ষুদ্রতম প্রতীক বা একক হচ্ছে কি অঙ্ক। ধরে নাও এই যে 243 কে তুমি যদি আলাদা আলাদা করো, যে এই যে 2 আলাদা করলা, 4 আলাদা করলা, 3 আলাদা করলা, এগুলার প্রত্যেকটা কি এক একটা অঙ্ক। আমরা দৈনন্দিন জীবনে কতগুলো অঙ্ক ব্যবহার করি? 10টা অঙ্ক ব্যবহার করি, সেটা কি 0 থেকে 9 পর্যন্ত ইউজ করি, তাই না? এরপরে কি হয়, এরপরে আসে হচ্ছে 10 মানে কি 2টা অঙ্ক ব্যবহার করতেছে, একটা অঙ্ক কি 1 আর একটা অঙ্ক কি 0। ওকে, তো এই যে আমাদের 2, এরপরে হচ্ছে 4, এরপরে কত 3, এই সবগুলাই কি এক একটা অঙ্ক, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা আমি একটা কোশ্চেন করি, 243 তো একটা সংখ্যা, তাহলে এই যে 2, 4, 3 এগুলা কি অঙ্ক নাকি সংখ্যা? একটু তাড়াতাড়ি কমেন্ট করে জানা দাও তো, এটা কি হবে বলো তো? এই যে 2, 4, 3 এটা কি অঙ্ক নাকি সংখ্যা? শোনো, এইটা 2, 4, 3 এগুলা আলাদা আলাদা ভাবে একই সাথে অঙ্ক, একই সাথে সংখ্যা। এর কারণ কি, এই যে 2 দিয়েও তো তুমি পরিমাপ করতে পারো, তাই না? তো 2 দিয়ে যেহেতু পরিমাপ করতে পারো, তাহলে কি এটা একটা সংখ্যা। আবার কি 2 হচ্ছে কি একটা, যে 243 এর একটা কি ক্ষুদ্রতম একক না, বা ক্ষুদ্রতম অংশ না, তাহলে এটা কি হবে, একই সাথে অঙ্ক হবে। 4ও সেম অঙ্ক এবং সংখ্যা, 3ও সেম কি অঙ্ক এবং সংখ্যা। কিন্তু 243 এটা কিন্তু কোনো অঙ্ক না, এটা শুধুমাত্রই কি একটা সংখ্যা। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি, যে সকল অঙ্কই সংখ্যা, কিন্তু সকল সংখ্যা অঙ্ক না। আশা করি জিনিসটা বুঝতে পারছো। ওকে, তারপরে আসি সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। ঠিক আছে, দেখো সংখ্যা পদ্ধতি প্রধানত 2 প্রকার। তোমরা যদি কখনো জিজ্ঞাসা করে সংখ্যা পদ্ধতি প্রধানত কত প্রকার, কি বলবা? 2 প্রকার। কি কি? পজিশনাল বা স্থানিক, আরেকটা কি নন পজিশনাল বা অস্থানিক। পজিশনের বাংলা কি? অবস্থান। তার মানে কি, যেটা হচ্ছে অবস্থানের উপর নির্ভরশীল সেটা কি হবে? পজিশনাল। আর যেটা অবস্থানের উপর নির্ভরশীল না সেটা কি হবে? নন পজিশনাল হবে, তাই না? এটা হচ্ছে আমরা একটু ডিটেলসে করি। দেখো, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনটা? যেই সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর অবস্থানের উপর নির্ভর করে না, তাকে কি বলা হয়? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। মাথার উপর দিয়ে গেছে আমি জানি, আমি একটু আস্তে আস্তে বলি, শোনো। যেই সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলার অবস্থানের উপর নির্ভর করে না। সাপোজ বলতো এইটার মান কত, এটা কত, এটাকে আমি কত লিখছি? 111 লিখছি না? অনেকে না বলে এটাকে আমি 111 লিখছি। এটা হচ্ছে একটা টেলির মান। ঠিক আছে, টেলিতে আমাদের এই যে 3টা দাগের মান কত হয় বলতো? 3টা দাগের মান হচ্ছে হয় 3, তাই না? সাপোজ আমি এইটাকে এখানে নিয়ে আসলাম আর এটাকে এখানে নিয়ে আসলাম, তাও তো আমার সেম টু সেম রেজাল্টই বেরোতেছে, তাই না? তার মানে কি, এই যে আমাদের অঙ্কগুলা, এই অঙ্কগুলার অবস্থানের পরিবর্তন করার পরেও মানের কোনো পরিবর্তন হয় নাই। তার মানে কি, এইটার মান অঙ্কগুলার অবস্থানের উপর নির্ভরশীল না। তার মানে কি, ট্যালি হচ্ছে কি একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ। তো এখানে তোমার অনেকগুলা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা আছে, দেখো হায়ারোগ্লিফিক্স আছে, তারপরে মেয়ান এবং রোমান দেওয়া আছে, টেলি আছে। এই সবগুলাই কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ। তোমার এমসিকিউতে কিন্তু আসবে যে কোন নিচের কোনটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। কি কি এখানে দেখতে পাইতেছো? হায়ারোগ্লিফিক্স আছে, মেয়ান, রোমান, টেলি, এই সবগুলাই কি আমাদের নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ। তারপর যদি আমি বলি পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনটা, তাহলে কি, যেই সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলার অবস্থানের উপর নির্ভর করে, তাকে কি বলা হয়? পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়, তাই না? আচ্ছা, এখন এখান থেকে তোমার কয়টা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে কি র্যাডিক্স পয়েন্ট কি, জিনিসগুলো আমি তোমার একটু বুঝাই। দেখো সাপোজ যেখানে যেটা দেওয়া আছে 126.34, তারপরে কত দেওয়া আছে? 10 দেওয়া আছে, তাই না? আচ্ছা ঠিক আছে, এটা আমরা পরে করতেছি। এই যে আমাদের এই যে পয়েন্টটা, এটাকে তুমি কি বলো? এটাকে তুমি আগে কি বলতা? 126.34 বলতা, তাই না? বাট আমাদের আইসিটিতে দশমিক মানে বুঝে হচ্ছে ডেসিমেল। আর এই যে আমাদের এই পয়েন্ট, এটাকে আমরা দশমিক বিন্দু বলতে পারবো না। এখানে আমাদের এখানে এটা কি বলতে হবে? র্যাডিক্স পয়েন্ট বলতে হবে। কি বলতে হবে? র্যাডিক্স পয়েন্ট বলতে হবে। আচ্ছা, যদি আমি দেখি এখানে, যদি আমি বলি যে এটা আমাদের কি র্যাডিক্স পয়েন্ট, কি র্যাডিক্স পয়েন্ট, এটা কি আমাদের র্যাডিক্স পয়েন্ট। তারপরে এখান থেকে আরো কয়টা জিনিস তোমার জানা লাগবে, সেটা হচ্ছে এই যে আমাদের এই পার্টটাকে কি বলা হয়? আমাদের যে র্যাডিক্স পয়েন্ট তার আগের পার্টটাকে কি বলা হয়? এই পার্টটাকে বলা হবে হচ্ছে পূর্ণাংশ পার্ট। কি পার্ট? পূর্ণাংশ। সরি ফর দ্য হ্যান্ডরাইটিং।
আর এই দশমিকের মানে রেডিক্স পয়েন্টের পরের পার্টটাকে কি বলা হবে? ভগ্নাংশ পার্ট। পূর্ণাংশ পার্ট আর কি ভগ্নাংশ পার্ট। তাহলে রেডিক্স পয়েন্টটা কাকে বলে? যেই বিন্দু পূর্ণাংশ এবং ভগ্নাংশকে আলাদা করে, যেই বিন্দু পূর্ণাংশ এবং ভগ্নাংশকে আলাদা করে তাকে কি বলা হয়? রেডিক্স পয়েন্ট বলা হয়, তাই না? আচ্ছা ঠিক আছে, ওকে মানলাম। এখানে তোমার হচ্ছে আরো কয়টা জিনিস জানা লাগবে। হ্যাঁ, পজিশনাল সংখ্যা পদ্ধতির জন্য। ওকে ঠিক আছে, দেখো তোমাকে একটু আমি পিচ্চিকালের পড়াই। সাপোজ 243 ছিল, যেটা তোমার 243, এটাকে তুমি পিচ্চিকালে কিভাবে লিখতা বলো তো? পিচ্চিকালে তুমি এভাবে লিখতা না যে 3 3 গুণ কত লিখতা? 3 গুণ লিখতা 1, তাই না? তারপরে যে 4 কে কি লিখতা? 4 কে লিখতা 4 গুণ কত? 10। তারপর তুমি 2 কে কি লিখতা? 2 কে লিখতা হচ্ছে 2 গুণ 100 লিখতা। কি লিখতা? 2 গুণ 100। আসলে জিনিসটা ঠিক আছে, কিন্তু আমাদের আইসিটি তে আমরা এটাকে এভাবে শিখবো না। আমাদের যে 243, এটা হচ্ছে একটা ডেসিমেল সংখ্যা। কি সংখ্যা? ডেসিমেল সংখ্যা, যার ভিত্তি কত? ভিত্তি হচ্ছে 10। এই জিনিসগুলো আমরা আরো ডিটেলসে পরে জানবো, বাট আপাতত জেনে রাখো এটার ভিত্তি কত? 10। তো এই যে এখানে যে 1টা আছে না, এটা আসলে 1 না, এটা আসলে ওই যে 10 তার উপরে পাওয়ার কত? 0। এখানে যে 10, এটা আসলে শুধুমাত্র 10 না, এটা কি 10 টু দি পাওয়ার 1। এই যে তোমার 100 এখানে, এটা কিন্তু আসলে 100 না, এটা হচ্ছে কত? এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 2 বা 10 স্কয়ার। তো জিনিসটা কিভাবে বাড়তেছে দেখো, 10 যেই আমাদের বেস বা ভিত্তি, তার উপরে প্রথমে পাওয়ার 0, তার উপরে তারপরে পাওয়ার হচ্ছে 1, তারপরে পাওয়ার কত? 2, এরকম করে করে 3 4 5 এরকম করে করে যাবে, ঠিক আছে? তো দেখো তো এইটার মানটা যদি আমাদের কত আসে, এটা মান আসবে হচ্ছে 3, এটা মান আসবে কত? 40, এটার মান কত আসবে? 200। তো এই তিনটাকে যোগ করার পরে তারপরে কত আসে? 243 আসে। তার মানে কি, এখানে আমাদের একটা পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোন সংখ্যার মান বের করতে গিয়ে কি কি লাগতেছে বলতো? দেখো তো, ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি লাগতেছে প্রথমত, তারপরে ওই সংখ্যা পদ্ধতিতে যে কয়টা অঙ্ক ব্যবহার করা হয়েছে তাদের নিজস্ব মানটা লাগতেছে, 2 গেল। তারপরে কি তাদের স্থানীয় মানটা লাগতেছে। বলো তো, এই যে 3 এর সাথে আমরা কেন ওই যে 1 গুণ করছিলাম? কারণ কি একক স্থান ছিল। তারপরে কি 4 এর সাথে কেন 10 গুণ করছিলাম? দশক স্থানে ছিল, এই জন্য, তাই না? ওকে, তাহলে আমাদের কয়টা জিনিস লাগতেছে? টোটাল 3টা জিনিস লাগতেছে। কি কি লাগতেছে দেখো, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা খতেও আসছে, এমসিকিউতেও আসছে, যে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটা সংখ্যার মান নির্ণয় করার জন্য কি কি প্রয়োজন? কি কি প্রয়োজন? 3টা জিনিস। প্রথমত কি দেখো, সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলার নিজস্ব মান, যে যে অঙ্কগুলা ইউজ করছো 2 3 4। তারপর কত? সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি, আমাদের ওই সংখ্যা পদ্ধতির বেস কত ছিল? 10 ছিল। তারপরে কি সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলির অবস্থান বা স্থানীয় মান, কোন স্থানে আছে, একক স্থানে নাকি দশক স্থানে নাকি শতক স্থানে, এই মানগুলো আমাদের দরকার ছিল, তাই না? তার মানে আমাদের এই 3টা জিনিস তখন প্রয়োজন। তারপরে দেখো স্থানীয় মান জিনিসটা কি, কোন সংখ্যা পদ্ধতিতে প্রত্যেকটি সংখ্যার 2টি উৎপাদকের গুণফলের সমষ্টি নিয়ে গঠিত। উৎপাদক 2টি হচ্ছে কি সংখ্যায় ব্যবহৃত প্রতীকের নিজস্ব মান এবং তার স্থানীয় মান, নিজস্ব মান এবং কি তার স্থানীয় মান। যেরকম ওই যে 3 এর সাথে আমরা কত গুণ করছিলাম বলো তো? 3 এর সাথে আমরা 1 গুণ করছিলাম, তাহলে সেটা কত আসতো? 3 আসতো। কি কি গুণ করছি? ওই সংখ্যা যে সংখ্যাটা দেওয়া ছিল ওই সংখ্যাতে কি ছিল? 3 একটা অঙ্ক ছিল না? তো ওই অঙ্কের নিজস্ব মান এবং তার স্থানীয় মান, স্থানীয় মান কত ছিল? 1 ছিল। তারপর 4 এর স্থানীয় মান কত বলতো? 4 এর স্থানীয় মান হচ্ছে 10। 2 এর স্থানীয় মান কত বলতো? 2 এর স্থানীয় মান হচ্ছে 100, তাই না? জিনিসগুলো এভাবে না, 100 বা 10 স্কয়ার যেটাই বলো, তাই না? ওকে, তাহলে কি সংখ্যাটির যে স্থানে অঙ্ক বা প্রতীকটি অবস্থান করে তাকে স্থানীয় মান বলা হয়। এই যে অঙ্কটা, এই অঙ্কটা কোথায় অবস্থান করতেছে? একক স্থানে অবস্থান করতেছে, তাই তার স্থানীয় মান কত? 1। 4 হচ্ছে কি দশক স্থানে, তাই তার স্থানীয় মান কত? 10। আর 2 কত? 2 এর জন্য হচ্ছে কত? 100। তোমরা যদি এখন কোশ্চেনে জিজ্ঞাসা করে, কিন্তু এমসিকিউ তে আসে যে এই যে সংখ্যা, এই সংখ্যায় 4 এর স্থানীয় মান কত? 4 এর স্থানীয় মান হচ্ছে 10। 2 এর স্থানীয় মান কত? 2 এর স্থানীয় মান হচ্ছে 100। এগুলো এমসিকিউ তে আসবে। তারপরে আসি, পজিশনাল সংখ্যা পদ্ধতিকে সমষ্টিগত সংখ্যা পদ্ধতি কেন বলা হয়? এখন দেখো, সমষ্টিগত সংখ্যা পদ্ধতি কেন বলা হয়? তুমি একটু আগে তাকাও, আমরা এখানে কি করছিলাম? এই যে এখানে আমরা যেগুলাকে বের করছিলাম, যে অঙ্কগুলা নিজস্ব মান এবং স্থানীয় মানকে গুণ করে আমরা কি পাইছিলাম? কিছু মান পাইছিলাম, যে 3 40 200। তারপর আমরা কি করছি? তারপরে এই যে 3 40 200 কে যোগ করা লাগছে না, সমষ্টি বের করা লাগছে। তার মানে কি আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কি বলা হবে? সমষ্টিগত সংখ্যা পদ্ধতি বলা হবে। কারণ কি, সবার লাস্টে আমাদের যোগ করাই লাগে, তাই না? ওকে,
এটা এখানেই লেখা আছে এভাবে, ওকে পড়ে নিও। তারপর কি পজিশনাল সংখ্যা পদ্ধতি নন পজিশনাল সংখ্যা পদ্ধতির তুলনায় ব্যবহারের ক্ষেত্রে সুবিধাজনক, অথবা এরকম কোশ্চেন আসতে পারে যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বড় ধরনের সংখ্যা প্রকাশের উপযোগী নয়। কেন? আমি তোমাকে বললাম। আচ্ছা, নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ কোনটি? ট্যালি, তাই না? ট্যালি। তাহলে ট্যালিতে তুমি 2000 লিখে দেখাও, 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে করে, তাই না? আচ্ছা কোন পাশে ছিল খেয়াল নাই। আচ্ছা, তো এরকম করে করে তুমি 2000 যদি লিখতে চাও তোমার কতক্ষণ টাইম লাগবে? 2000 বাদ দাও, আমি তোমাকে বললাম 2 লাখ লেখো, বাট তুমি যদি একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি 2000 2000 শেষ আমাদের এটা। তার মানে কি পজিশনাল সুবিধাজনক নাকি নন পজিশনাল সুবিধাজনক? এটা একটা কমন সেন্সের কোশ্চেন, তাই না? এটা তুমি এমনিই পারবা, তো এটা তুমি এভাবে করে ফেলবা। দেখো এখানে আমাদের এই যে একটা পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টটার নাম কি? এটার নাম হচ্ছে র্যাডিক্স পয়েন্ট, তাই না? আচ্ছা, এই র্যাডিক্স পয়েন্টের আগের যে পার্টটা ওটাকে কি বলা হবে? পূর্ণাংশ পার্ট, আর পরের পার্টটাকে কি বলা হবে? ভগ্নাংশ পার্ট। কিন্তু এখানে আরো কয়টা জিনিস জানা লাগবে। দেখো আমাদের পূর্ণাংশ এবং ভগ্নাংশ এই দুইটা পার্টের যে শুরুর ভ্যালুগুলা, এই শুরুর মানগুলোকে বলা হয় এমএসডি। কি বলা হয়? এমএসডি। আর এই যে শেষের মানগুলা এগুলাকে কি বলা হয়? এলএসডি। এলএসডি কিন্তু যে ড্রাগ ওইটা না, এটা হচ্ছে কি? আচ্ছা দেখো এমএসডি এর পূর্ণরূপ এখানে দেওয়া আছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। পূর্ণরূপটা কিন্তু অনেক 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 ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসছে। এমএসডি এর পূর্ণরূপ কি? মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। আর এলএসডি এর পূর্ণরূপ কি? লেস্ট সিগনিফিকেন্ট ডিজিট। এই ডিজিটের জায়গায় মাঝে মাঝে বিট লেখা আসে, ওইটার পূর্ণরূপ কি হবে? এমএসবি এর পূর্ণরূপ হবে যে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এলএসবি এর পূর্ণরূপ কি হবে? লেস্ট সিগনিফিকেন্ট বিট। বিট তখনই আসবে যখন আমরা বাইনারি নিয়ে কথা বলবো, সামনে আসতেছে। আর বাকি সব জায়গায় আমরা কি ইউজ করব? ডিজিট ইউজ করব, ঠিক আছে? তো এই যে চারটা, এটা একটু মুখস্থ করে ফেলো, ওকে। এরপর দেখো যে এখানে আমাদের কি লেখা আছে? পৌনপুনিক লেখা আছে, এই যে ডট 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 দিয়ে গেলা, এটা কি আমাদের পৌনপুনিক, ঠিক আছে? পৌনপুনিক তুমি হয়তো যে এরকম চিন্তা, তাই না? যে 4 পয়েন্ট সাপোজ 3 3 3 3 অনেকগুলো আসতেছে, তো এখানে তুমি এরকম দিতা, তাহলে যে 4.3, তাহলে এটাকে একটা পৌনপুনিক উপরে ডট দিয়ে দিত, তাই না? এই যে তুমি ডট ডট তো দিতেছো, তাই না? এই যে এটাকে আমরা এখন এখানে কি বলতেছি? পৌনপুনিক বলতেছি। আর যে ভিত্তি, ভিত্তি মানে কি? আমরা ওই সংখ্যা পদ্ধতিতে কয়টা অঙ্ক ব্যবহার করি সেটা আমাদের কিভাবে দিতে হয়? একটা ব্র্যাকেট দিয়ে নিচে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি দিতে হয়, ঠিক আছে? এটা আমরা হচ্ছে সামনে আরো ডিটেলসে জানবো, নো প্রবলেম। তারপর আসি র্যাডিক্স পয়েন্ট কাকে বলে। এটা তো আমরা বললাম যে বিন্দু পূর্ণাংশ এবং ভগ্নাংশকে আলাদা করে তাকে কি বলা হয়? র্যাডিক্স পয়েন্ট বলা হয়। এখন যখন আমরা হচ্ছে দশমিক সংখ্যা নিয়ে আলোচনা করি তখন সেটাকে বলা হবে ডেসিমেল পয়েন্ট। যখন আমরা বাইনারি নিয়ে আলোচনা করব তখন সেটাকে বলা হবে বাইনারি পয়েন্ট। অক্টাল নিয়ে আলোচনা করলে অক্টাল পয়েন্ট, হেক্সাডেসিমেল নিয়ে আলোচনা করলে হেক্সাডেসিমেল পয়েন্ট। এখন বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল এগুলো আবার কি, তাই না? আমরা এটা হচ্ছে এর পরের স্লাইডে জানতে পারবো। দেখো সরি, পরের স্লাইড এরপরে আছে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কি? কোন একটা সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন সমূহের মোট সংখ্যা বা সমষ্টিকে কি বলা হয়? ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলা হয়। তার মানে কি একটা সংখ্যা পদ্ধতিতে তুমি যে কয়টা অঙ্ক বা যে কয়টা প্রতীক ব্যবহার করতে পারবা তাকে কি বলা হবে? ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলা হবে, তাই না? যেরকম আমাদের দৈনন্দিন জীবনে কি ইউজ করি? 0 থেকে 9 কয়টা হয়? 9টা না, 0 থেকে 9 পর্যন্ত কয়টা হয়? 10টা হয়, তাই না? তাহলে আমাদের টোটাল ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে বেস কত? 10। দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। পজিশনাল সংখ্যা পদ্ধতি প্রধানত 4 প্রকার। প্রধানত 4 প্রকার। পজিশনাল সংখ্যা পদ্ধতি অনেক প্রকার হইতে পারে, যার ভিতরে কি কি দেওয়া আছে? বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। বাইনারির বেস কত? বাইনারির বেস হচ্ছে কত? 2। অক্টালের বেস কত? অক্টালের বেস হচ্ছে 8। ডেসিমেলের হচ্ছে 10, হেক্সাডেসিমেলের হচ্ছে 16, ঠিক আছে? এমন না যে 3 ভিত্তি বা 3 বেসের কোনো সংখ্যা পদ্ধতি নেই, অবশ্যই আছে। 4 ভিত্তি আছে, 5 ভিত্তি আছে, সবগুলা সংখ্যা পদ্ধতি আছে, কিন্তু মেইনলি কয়টা? 4টা, ঠিক আছে? আমরা এগুলা ডিটেলসে জানবো এখন। দেখো বাইনারি সংখ্যা পদ্ধতি সেটা কি? বাইনারি শব্দটা আসছে হচ্ছে বাইনারি ল্যাটিন শব্দ বিনি থেকে। কি থেকে? বিনি। আচ্ছা, এই যে আমাদের বাই, এই বাই কথাটার অর্থ হচ্ছে কি? 2। বাই কথাটার অর্থ কি? 2। যেই সংখ্যা পদ্ধতিতে তুমি শুধুমাত্র 0 এবং 1 ব্যবহার করতে পারবা, যেই সংখ্যা পদ্ধতিতে তুমি 0 এবং 1 বাদে অন্য কোনো কিছু ব্যবহার করতে পারবা না, তাকে কি বলা হবে? বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হবে। বাইনারির অপর একটা নাম আছে, সেটা হচ্ছে দ্বিমিতিক বা আরেকটা কি? দ্বিমিক সংখ্যা পদ্ধতি। দ্বিমিতিক বা দ্বিমিক সংখ্যা পদ্ধতি। বাইনারির অপর নাম কি? দ্বিমিতিক বা দ্বিমিক সংখ্যা পদ্ধতি। আচ্ছা, বাইনারি কাকে বলে? যেই সংখ্যা পদ্ধতিতে তুমি শুধুমাত্র 0 এবং 1 এই দুইটা ইউজ করতে পারবে তাকে কি বলা হবে? বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হবে। তাহলে তুমি কয়টা জিনিস ইউজ করতে পারতেছো? 2টা জিনিস। তার মানে কি বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত? 2। ওকে।
এইটা কে আবিষ্কার করছে? 1969 সালের দিকে আধুনিক বাইনারি সিস্টেম চালু করে হচ্ছে গটফ্রিড লিবনিজ। ঠিক আছে, এটা কোন বইতে প্রকাশ করছিল? এটা হচ্ছে 1703 সালে এক্সপ্লানেশন অফ বাইনারি অ্যারিথমেটিক শিরোনামের একটা প্রবন্ধে প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, সবচেয়ে সরলতম সংখ্যা পদ্ধতি কোনটা? বাইনারি। তারপর হচ্ছে কম্পিউটার সহ সকল ইলেকট্রনিক্স ডিভাইস হচ্ছে আমরা কোন সংখ্যা পদ্ধতি ইউজ করি? বাইনারি ইউজ করি। আমাদের কম্পিউটার শুধুমাত্র কোন সংখ্যা পদ্ধতি বুঝে? বাইনারি সংখ্যা পদ্ধতি বুঝে, অন্য কোনো সংখ্যা পদ্ধতি বুঝে না। ঠিক আছে, তাহলে তুমি জিজ্ঞেস করতে পারো তাহলে আমাদের কিবোর্ড থেকে যে আমরা এত কিছু ইনপুট দেই, তাহলে ওই ইনপুট গুলা কম্পিউটার কিভাবে নেয়? কম্পিউটার সেটাকে বাইনারিতে ট্রান্সলেট করে নেয়, তারপরে গিয়ে হচ্ছে ইনপুট নেয়। এগুলো আমরা আরো ডিটেলসে জানবো পরে। দেখো, বিট কাকে বলে? 0 এবং 1 কে কি বলা হয়? বিট বলা হয়। দাঁড়াও, এখানে আর কিছু দেওয়া আছে। ওকে, আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এখানে আমি আরো কয়টা জিনিস আগে একটু পরে আসি। দেখো, আমাদের এই যে 0 এবং 1, 0 এটাকে বলা হয় হচ্ছে অন, সরি, এটাকে বলা হয় হচ্ছে অফ, এটাকে বলা হয় হচ্ছে ফলস, এটাকে বলা হয় লো, এটাকে বলা হয় হচ্ছে নো। আর যে 1 এইটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে অন, ট্রু, তারপর হাই, আর কি ইয়েস। দেখো জিনিসটা কিভাবে কাজ করে বা প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে ইউজ করা হয়। দেখো, ধরে নাও এই যে আমি একটা কি দিলাম এখানে, 1 2, সাপোজ এটা দিলাম। ঠিক আছে, এখানে আমি এরকম একটা দাগ দিলাম, এখানে আমি এরকম একটা দাগ দিলাম। তো এই যে আমাদের লোয়ার যে পার্ট গুলা, এই লোয়ার পার্ট গুলার মান হচ্ছে কত? 0, এবং আপার পার্ট গুলার মান হচ্ছে 1। কি কি? আপার পার্টের মান কত? 1, আর লোয়ার পার্টের মান কত? 0। তাহলে এই যে আমাদের এখানে যেরকম দাগ দিলাম না, এটা মানে হচ্ছে ডিভাইডার। তার মানে হচ্ছে এখানে আসলে একটা অংশ না, এখানে দুইটা অংশ। তাহলে এটার মান 0, এটার মান 1, এটার মান 0, এটার মান 1, এবং এটার মান 1, দুইটা আলাদা আলাদা। ঠিক আছে, তারপর এটার মান 0, এটার মানও 0, দুইটা আলাদা আলাদা। এখানে 1 দেওয়া, এখানে কত? 0। তাহলে এই ডিজিটাল সিগন্যালের মান কত? এটা একটা ডিজিটাল সিগন্যাল। ডিজিটাল সিগন্যালের বাইনারি মান হচ্ছে 0 1 0 1 1 0 0 1 0। ঠিক আছে, এটা হচ্ছে এই ডিজিটাল সিগন্যালের বাইনারি মান। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপর আসি বিট কাকে বলে? বিট হচ্ছে কি 0 এবং 1 কে, বাইনারি 0 এবং 1 কে কি বলা হয়? বিট বলা হয়। বিটের পূর্ণরূপ হচ্ছে বাইনারি ডিজিট। তোমার এই যে বাইনারি থেকে বিআই আর ডিজিটের সবার লাস্টে টি, এটা মিলে কি তৈরি হলো? বিট তৈরি হলো। বাইট মানে কি? পাশাপাশি 8টা বিটকে একত্রে বাইট বলা হয়, অথবা এক ক্যারেক্টার বলা হয়। ক্যারেক্টার মানে কি? ক্যারেক্টার মানে কি? চরিত্র, তাই না? না, ক্যারেক্টার আমাদের আইসিটি তে ক্যারেক্টার মানে হচ্ছে অক্ষর। জিনিসটা তোমরা বুঝাইতেছি। দেখো, পাশাপাশি 8টা বিট, তাই না? ধরে নাও যে 1 2 3 4 5 6 7 8, এরকম 8টা বিট নিলাম। ঠিক আছে, তাহলে 8টা বিটকে একত্রে কি বলা হবে? একত্রে বলা হবে এক বাইট অথবা এক ক্যারেক্টার। এক ক্যারেক্টার। আচ্ছা, ঠিক আছে, ক্যারেক্টার আমি কিভাবে বুঝাই? দেখো, RAYHAN। ঠিক আছে, এটা কি? একজন মহান ব্যক্তি, তার নাম কি? রায়হান। ঠিক আছে, আমার নাম আর কি। দেখো, এখানে রায়হানে কয়টা অক্ষর আছে? RAYHAN, টোটাল 6টা অক্ষর আছে। তার মানে কি এখানে কয়টা ক্যারেক্টার আছে? 6টা ক্যারেক্টার আছে। এবং কতগুলা বাইট আছে? 6টা বাইট আছে। কতগুলা বিট আছে? দেখো, এক একটা বাইটে যদি 8 বিট করে হয়, তাহলে 6 বাইটে কত বিট? 6 8 48 বিট, তাই না? আশা করি এই জিনিসটা ক্লিয়ার। তারপর দেখো, নিবল মানে কি? এটা কয়েকটা বইতে আছে, কয়েকটা বইতে নাই, আমি তোমাদের তাও পড়াই দিচ্ছি। দেখো, নিবল মানে হচ্ছে বাইটের অর্ধেক। তার মানে কি? ধরে নাও এই যে এই বাইটটাকে তুমি হচ্ছে অর্ধেক করে দিলা, তো এটাকে কি বলা হবে? এক নিবল বলা হবে। এখানে টোটাল কয়টা নিবল আছে? 2 নিবল আছে, তাই না? এই যে একটুকু আমাদের এক নিবল, একটুকু আমাদের এক নিবল, তাই না? ওকে, 4 বিটকে একত্রে কি বলা হয়? নিবল বলা হয়, বা বাইটের অর্ধেককে কি বলা হয়? নিবল বলা হয়। তারপর কি শব্দ? এখন শব্দ জিনিসটা কি? দেখো, এই যে অক্ষরগুলা মিলে কি তৈরি করলো? একটা শব্দ তৈরি করলো না? যে রায়হানে কি একটা শব্দ। ওকে, বা ওয়ার্ড, যেটাই বলো। এক বা একাধিক বাইট নিয়ে গঠিত হয়। এই যে আমাদের এখানে রায়হান কতগুলা বাইট নিয়ে গঠিত হয়েছিল? 6 বাইট নিয়ে গঠিত হয়েছিল, তাই না? ওকে, এরকম অনেকগুলো আসতে পারে, যেরকম 8 বিট আসে, 32 বিট মানে 4 বাইট, মানে 4 ক্যারেক্টারে বোঝায়। আচ্ছা, এগুলো না আমাদের কম্পিউটারের প্রসেসরে কাজে লাগে। তুমি তোমার তোমার যদি কম্পিউটার থেকে থাকে, তাহলে তুমি ওখানে লেখা দেখবা যে 32 বিটের প্রসেসর বা 64 বিট। আমাদের বর্তমানে যেগুলো, ওগুলো 64 বিটের প্রসেসরই হয়। এখন এই 32 বিট 64 বিট প্রসেসর, এগুলোর মানে কি? এগুলোর মানে হচ্ছে, ও একসাথে 32 বিটকে প্রসেস করতে পারে, এবং
আধুনিক কম্পিউটারগুলো কি করতে পারে, একসাথে 64 বিটকে প্রসেস করতে পারে। তার মানে কি, এই যে আমার এখানে যে রায়হান কথাটা লেখা আছে না, যদি আমি আগের কম্পিউটারের কথা চিন্তা করতাম, তাহলে যে RAY, এখানে আমাদের কতগুলা, যে 32 মানে কত বাইট, 4 8 32, তাই না? তাহলে আমাদের কত বাইট, 4 বাইট। তাহলে কি RAYH এটুকু অব্দি আগে আমার একসাথে যেতে পারতো একটা কম্পিউটারের ভিতরে, কি RAYH, আমার এই পুরো নামটা একসাথে যেত না, প্রথমে একটুকু যেত, তারপর হচ্ছে বাকিটুকু যেত। কিন্তু বর্তমানের গুলা কি 64 বিট, 64 বিট মানে কত বিট, 8 8 64, তাহলে কি 8 বিট। তার মানে কি যে রায়হান এখানে টোটাল 6টা বাইট আছে না, 6টা ক্যারেক্টার আছে, টোটাল কিন্তু 8টা ক্যারেক্টার নিতে পারে। তো আমার নাম হচ্ছে রায়হান, 6টা ক্যারেক্টারের, অবভিয়াসলি একসাথেই রায়হান ওয়ার্ডটা নিতে পারবে, ঠিক আছে? ওকে, তারপরে আসি, কম্পিউটার ডিজাইনে বাইনারি সংখ্যা পদ্ধতি কেন ইউজ করা হয়? শোনো, কেন আমরা কম্পিউটারকে বাইনারি বুঝাইলাম? আমরা তো চাইলে ডেসিমেল বুঝাইতে পারতাম। আমরা যেটা ইউজ করি, আমরা দৈনন্দিন জীবনে কোনটা ইউজ করি, ডেসিমেল ইউজ করি, যে 0 থেকে 9 ইউজ করি, তাই না? তাহলে আমরা কম্পিউটারকেও কি এটা বুঝাতে পারতাম না, যে আচ্ছা ঠিক আছে, এটার মান হচ্ছে 0, এটার মান হচ্ছে 9, এটার মান হচ্ছে 8, এগুলাকে বুঝাতে পারতাম না? এত কি দরকার ছিল যে ওই 9 8 এগুলাকে আমরা হচ্ছে আবার বাইনারিতে কনভার্ট করব, মানে 0 এবং 1 এ কনভার্ট করব, তারপরে ইনপুট নেবে? কেন করলাম এরকম? তো দেখো, এটা একটা ভালো একটা এক্সপ্লেনেশন আছে। সেটা কি, আমি এখানে বুঝাই। ধরে নাও আমাদের 0 এবং 1, এটার জন্য আমরা যে কি করতাম বলতো, এই যে এরকম টাইপের ছিল, তাই না? এই যে এরকম ছিল 0 1 0 1 1 0 1, এরকম ছিল। জাস্ট কয়টা দশা ছিল, দুইটা দশা, একটা কি হয় 0 না হয় 1, এরকম টাইপের। কিন্তু তুমি যদি ডেসিমেল ইউজ করতে চাও, তাহলে তোমার কি ইউজ করা লাগবে? দেখো, প্রথমত 0 নিলা, এখানে 0, তারপর সাপোজ এখানে 1 নিলা, এখানে 2 নিলা, এখানে 3 নিলা, এখানে 4 নিলা, 5 নিলা, 6 নিলা, 7, তারপরে 8, তারপরে কত, 9। তো এখন সাপোজ তোমার একটা সংখ্যা নেওয়া লাগবে যেখানে তোমার প্রথমত 0 আছে, তারপর হচ্ছে 9 আছে। তাহলে 0 থেকে তোমার প্রথমত কিসে যাওয়া লাগবে, 9 এ চলে যাওয়া লাগবে। আবার যখন হচ্ছে 9, তখন 9 থেকে আবার কি সাপোজ 2 তে আসা লাগলো, আবার 2 থেকে হচ্ছে 7 এ আসা লাগলো। এই যে তোমার বারবার এই উপর নিচে অনেকখানি টাইম ওয়েস্ট হইতেছে না এখানে? তো দেখা যায় যে ওইটার থেকে এই যে আমাদের জাস্ট দুইটা দশা যেটা থাকে, যে 0 1 0 1 0 1, এরকম অনেক ফাস্ট কাজ করে, ঠিক আছে? জিনিসটা কি হয়, অনেক ফাস্ট কাজ করে। তো এই জন্য আর কি মেইনলি আমরা কোনটা ইউজ করি, বাইনারি সংখ্যা পদ্ধতি ইউজ করি, এবং এটা কম্পিউটারকে বোঝানো অনেক ইজি এটার তুলনায়, ঠিক আছে? তো এই যে আমাদের এখানে যে পুরো এত বড় একটা বিশ্লেষণ, এখানে আসলে এগুলাই লেখা আছে, ঠিক আছে? জাস্ট পড়ে নিও। তারপরে আসি বিট ও বাইট পরিচিতি। এটা যদিও এখানে পড়ানোর কথা না, চ্যাপ্টার 2 এ আলাদা একটা টপিকই আছে এটার উপরে, ঠিক আছে? যে বিট এবং বাইট তুমি সেখানে হচ্ছে কিভাবে বুঝবা, তাও আমি এখানে একটু বুঝাই দেই। দেখো, আমাদের এখান থেকে যা যা জানা লাগবে সেটা কি, বিট নামকরণ কে করে? দেখো, জন উইল্ডার টুকি। নাম কি? জন উইল্ডার টুকি। তো সে হচ্ছে এই যে আমাদের ডিজিট শব্দটির, বাইনারি ডিজিট শব্দটির সংক্ষিপ্ত রূপ কি দেয়, বিট নামকরণ করে, ঠিক আছে? তারপরে হচ্ছে 1948 সালে ক্লাউড শ্যানন, কি ক্লাউড শ্যানন, তার এ ম্যাথমেটিক্যাল থিওরি অফ কমিউনিকেশন গবেষণা প্রবন্ধে এই বিট শব্দটি সর্বপ্রথম ব্যবহার করে, ঠিক আছে? এখন এই যে আমাদের বিট এবং বাইট, এই বিটকে লেখা হয় এই যে এভাবে বিট, আর বাইটকে লেখা হয় এভাবে। তুমি একটা জিনিস খেয়াল করছো কিনা, আমি বিট লেখার টাইমে বিটাকে ছোট দিছি, আর বাইট লেখার টাইমে বিটাকে বড় দিছি, তাই না? এটাই হচ্ছে এটা একটা পার্থক্য, যে আমাদের যখন বিট হয় তখন ইংরেজি ছোট হাতের বি লেখা হয়, আর যখন আমাদের বাইট লেখা হয় তখন কি বড় হাতের বি লেখা হয়, ঠিক আছে? তুমি এমবিপিএস, তোমার যে ওয়াইফাই, তুমি যদি ওয়াইফাই ইউজ করে থাকো, তাহলে তুমি দেখবা যে তোমার তুমি কত এমবিপিএস এর ওয়াইফাই ইউজ করতেছো, তাই না? তুমি মাঝে মাঝে দেখবা যে 10 এমবিপিএস লেখা থাকে, 25 এমবিপিএস লেখা থাকে। তাহলে ওইখানে তুমি দেখবা যে এমবিপিএস, এই যে এমবিপিএস, এই যে বিটা ছোট থাকে, কি থাকে, ছোট। আর আমরা যেই দোকানগুলো থেকে যে এমবি কিনি, বা বিভিন্ন সিমে যে আমরা এমবি কিনি, সেটা আসলে কি, সেটা হচ্ছে যে এম বি, এই যে এরকম টাইপের থাকে, ঠিক আছে? আমরা এভাবে কিনি, ঠিক আছে? যদি আমি এভাবে চিন্তা করি যে কিভাবে বুঝাই, দেখো, এই এমবিপিএস এটার পুনরূপ কি, মেগা বিট পার সেকেন্ড। এটার নাম কি, মেগা বিট পার সেকেন্ড। আর এটার নাম কি, মেগা বাইট। তুমি তোমার কম্পিউটারের স্টোরেজ বা মোবাইলের যে স্টোরেজ, সাপোজ তুমি একটা ছবি তুললা, তোমার ছবিটা হচ্ছে 2 এমবির, ওটা কিন্তু মেগা বিট না, ওটা কিন্তু মেগা বাইট, 2 মেগা বাইট। যখন তোমার স্টোরেজ আসে তখন হচ্ছে বাইট হয়, যখন তোমার স্পিড রিলেটেড কোনো কথা আসে তখন সেটা কি হয়, বিট হয়। খেয়াল রেখো, আমি কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস পড়াইতেছি। তোমরা বেশিরভাগ স্টুডেন্টরা হচ্ছে এটাতে কনফিউশনে থাকো যে কোনটা হচ্ছে
বিট হবে, কোনটা হচ্ছে বাইট হবে। যখনই তোমার স্পিড রিলেটেড কথা আসবে সেখানে কি হবে, সেখানে আসবে হচ্ছে বিট, আর যেখানে হচ্ছে স্টোরেজ রিলেটেড কথা আসবে সেখানে কি হবে, বাইট হবে। তো দেখো এখানে আমাদের এই যে বিপিএস মানে কি বিট পার সেকেন্ড, এই এমবিপিএস মানে কি মেগা বিট পার সেকেন্ড, ঠিক আছে। তো এগুলা 1 কিলোবিট মানে কি, দেখো 1 কিলোবিট তুমি কিলো, কিলো মানে তুমি কি পড়তা বলো তো, এসআই এককে পড়তা হচ্ছে কি 1000 পড়তা, তাই না। 1 কিলো মানে কি, 1 কিলোগ্রাম মানে কি ছিল, 1000 গ্রাম ছিল, এরকম টাইপের। তো 1 কিলো বিট মানে কি 1000 বিট। তুমি একটা জিনিস খেয়াল করবা, যখন আমরা হচ্ছে এই যে স্পিড বা হচ্ছে যে ছোট হাতের বি নিয়ে কাজ করব, তখন আমরা কত কত করে গুণ করতেছি, সব জায়গায় 1000 করে করে গুণ করতেছি। যেরকম 1 কিলোবিট মানে 1000 বিট, 1 মেগাবিট মানে হচ্ছে 1000 কিলোবিট বা 10⁶ বিট, তারপরে 1 গিগাবিট মানে হচ্ছে কি 1000 মেগাবিট। তার মানে কি যে আগেরটার সাথে কত গুণ করতেছে, যে মেগাবিটের সাথে জাস্ট 1000 গুণ করতেছে, তাহলে কি যে পরেরটা পাওয়া যায় যেটা কিনা গিগাবিট, এরকম টাইপের, ঠিক আছে। তো কি কি আসতে পারে, কিলো, মেগা, গিগা, টেরা, আরো অনেক কিছু, এক্সাপেটা, আরো অনেক কিছু আসতে পারে, তাই না। তো এগুলা গেল কোন এককে গেছে, এগুলা হচ্ছে আমাদের এসআই এককে গেছে। আমাদের স্পিড কোন এককে আসে, এসআই এককে আসে। কিন্তু যখন আমরা হচ্ছে স্টোরেজ রিলেটেড কথায় আসবো, তখন আমরা এসআই এককে কাজ করব না, এটা আমাদের আসবে হচ্ছে আইইসি এককে। আইইসি, এটা কি আমাদের আইইসি, এটা একটা পুনরূপ এখানে হয়তো দেওয়া আছে, দেখো এই যে ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশন, এই স্ট্যান্ডার্ডে কাজ করব আমরা। স্পিডের বেলায় এসআই স্ট্যান্ডার্ডে কাজ করব, আর স্টোরেজের বেলায় আইইসি স্ট্যান্ডার্ডে কাজ করব। আইইসি তে কি হয়, তোমার এর আগে তুমি কি গুণ করতা, 1000 গুণ করতা, বাট আমাদের আইইসি বলে 1024। তুমি যে এমবি কিনো, তো ওইটা কিন্তু আসলে 1000 এমবি, মানে 1 গিগাবাইট, মানে 1 এমবি মানে কি 1 এমবি, এটা মানে হচ্ছে 1024 কেবি বা কিলোবাইট। 1024, নট 1000 কিলোবাইট আসবে এমন না, 1024। আবার এটার সাথে যদি তুমি আরো 1000 গুণ করো, 1024 গুণ করো, তাহলে এটা কত আসবে, বাইট আসবে। শুধু কি আসবে, বাইট আসবে। 1024 কিলোবাইটের সাথে যদি আরো 1024 গুণ করো, তাহলে কিসে আসবে, এটা বাইটে আসবে, ঠিক আছে। তো দেখো এটা আসলে আমাদের কিভাবে কাজ করে, 2 টু দি পাওয়ার 10 আকারে বাড়ে, 2 টু দি পাওয়ার 10, 2 টু দি পাওয়ার 10 আকারে বাড়তেছে, ঠিক আছে। আর এর আগেরটা কি আকারে বাড়তো, 10⁻³ আকারে বাড়তো। যদি তুমি চিন্তা করো যে 1000 করে করে না, 1000 মানে কি 10⁻³ দেখো, 10⁻³ তারপরে কি 10⁻6, 3 করে করে বাড়তেছে প্রত্যেকটা জায়গায়। আর এরপরটা কত করে বাড়তেছে, 2 টু দি পাওয়ার 10 করে করে, যে 2 টু দি পাওয়ার 10, 2 টু দি পাওয়ার 20, 2 টু দি পাওয়ার 30, এরকম করে করে বাড়তেছে। আর 2 টু দি পাওয়ার 10 মানে হচ্ছে কত আমাদের 1024। তুমি যা সেটা একটু খেয়াল রেখো, ঠিক আছে। এই যে আমাদের কিলোবাইট, 1 কিলোবাইট মানে কি 1000 বাইট, 1 মেগাবাইট মানে কি 1024 কিলোবাইট, এরকম টাইপের। এখন আমি যদি তোমাকে একটা জিনিস বলি, যে তুমি একটু আমাকে একটা জিনিস ট্রান্সলেট করে দাও, 1 MBPS ইকুয়াল টু হোয়াট KBPS। তুমি আমাকে এটা একটু দুই দিয়ে ট্রান্সলেট করে দাও, একটু কমেন্টে জানাও তো যে এটার অ্যান্সারটা কি হতে পারে। দেখো আমিও করতেছি, এই 1000 MBPS, ঠিক আছে, 1000 MB তার মানে কি মেগাবিট পার সেকেন্ড, 1 MBPS ইকুয়াল টু কত কিলো বিট পার সেকেন্ড হবে বলো তো, এটা হবে 1000 কিলো বিট পার সেকেন্ড, ছোট হাতের বিট পার সেকেন্ড হবে, তাই না। কত বিট পার সেকেন্ড, এত, ঠিক আছে। এখন তোমার মনে আছে কিনা আমাদের বাইট মানে কি ছিল, বাইট মানে ছিল 8 বিট ছিল, তাই না। 1 বাইটে কত ছিল, 1 বাইটে ছিল, 1 বাইটে কত ছিল, 1 বাইটে ছিল 8 বিট, তাই না, 8 বিট। তার মানে কি উল্টা ভাবে বলতে পারি না, 8 বিটে কত বাইট, 8 বিটে হচ্ছে 1 বাইট, তাই না, 8 বিটে 1 বাইট। তাহলে এই যে এত কিলো বিটে, তাহলে আমাদের কত কিলো বাইট আসবে, জাস্ট আমরা কি করবো দেখো, এই যে 1 বিটে তাহলে কত আসে, 1 বিটে হচ্ছে 1/8, তার মানে কি 8 দিয়ে তুমি ভাগ করতেছো না জিনিসটা, আর এরপর তুমি যা দিবা তা হচ্ছে উপরে গুণ আকারে যাবে। তার মানে কি এইখান থেকে যদি আমরা কিলো বাইটে যেতে চাই, বাইটে যদি যেতে চাই, তাহলে এটাকে কত দিয়ে ভাগ করা লাগবে, 1000 কে আমাদের কত দিয়ে ভাগ করা লাগবে, ভাগ 8, তাহলে কত আসবে, তাহলে আসবে হচ্ছে কিলো বাইট পার সেকেন্ড। আশা করি জিনিসটা বুঝতে পারছো যে এখানে আমরা জিনিসটা কি করছি, তাই না। ওকে, এরপরে যদি আমি তোমাকে দেখাই আরেকটা জিনিস, সেটা হচ্ছে আরেকটা করে দেখাই,
যদি এটা না বুঝে থাকো তাহলে আমি আরেকটা করে দেখাই যে 1 না 1 তো একবার নিছি, সাপোজ 8 মেগা বাইট পার সেকেন্ড ইকুয়াল টু হোয়াট, বিট। সাপোজ আমরা বিটেই যাই, ঠিক আছে, কত বিট। এখন তুমি আমাকে একটু বলো যে আমরা যদি হচ্ছে ইয়াতে যেতে চাই যে এইটা না, আচ্ছা 8 MB PS, এইটা আমাদের কত কিলো বাইট পার সেকেন্ড হবে বলো তো? 8 এর সাথে কত গুণ করা লাগবে? 8 এর সাথে গুণ করা লাগবে হচ্ছে 1024 কিলো বাইট পার সেকেন্ড। তারপরে 28 আবার 1024 যদি গুণ করো তাহলে কি আসবে? 1024 গুণ 1024 যদি আবার করো তাহলে কি আসবে? বাইট আসবে, তাই না? তাহলে আবার কত আসবে? বাইট। আর এইটার সাথে যদি আবার তুমি কি করো, কত গুণ করো, কত গুণ করো, এটার সাথে তুমি যদি হচ্ছে আবার 8 গুণ করো তাহলে কত চলে আসবে? এটা বিট চলে আসবে। আসলে তুমি বুঝতে পারছো যে কখন আমরা হচ্ছে 1000 গুণ করতেছি, কখন আমরা হচ্ছে 1000 গুণ করতেছি এখানে, আর কখন হচ্ছে আমরা 1024 গুণ করতেছি। তুমি যে আশা করি জিনিসটা বুঝতে পারছো, যখন আমাদের বাইট রিলেটেড কাজ আসতেছে তখন তার সাথে আমরা কত 1024, ঠিক আছে, আর যখন বিট রিলেটেড কাজ আসতেছে তখন তার সাথে কি গুণ করতেছি? 1000 গুণ করতেছি। আশা করি জিনিসটা তুমি বুঝতে পারছো, ঠিক আছে, ওকে। তারপরে আসি, দেখো একটা এমসিকিউ দেওয়া আছে, সিগন্যালটির সমকক্ষ বাইনারি মান কোনটি? এখানে তুমি দেখতে পাইতেছো যে প্রথমত উপরে কত দেওয়া আছে? উপরে 1, তারপর দেখো দুইটা ডিভাইড, এখানে আলাদা আলাদা দুইটা ডিভাইডার, তার মানে এখানে কয়টা মান? 3টা মান দেওয়া আছে। যে তাহলে এটার মান কত হবে? এটার মান হচ্ছে 1, তারপর কত 0, তারপর কত 0, তারপর কত 0, আর এখানে আবার আরেকটা ডিভাইডার দেওয়া আছে উপরে যেহেতু, তাহলে কি 1, এটা কত 1, এটা কত 0, তাহলে আমাদের মানটা কত আসে? 1, 3টা 0, তারপরে কত 1 1 0, তাহলে এটার অ্যান্সার কোনটা? 1, 3টা 0, তারপরে কত 1 1 0। তারপর যদি আসি এইটার অ্যান্সার তোমরা তাড়াতাড়ি একটু কমেন্টে জানিয়ে দাও, কমেন্টে জানাও যে এইটার মানটা কত হবে বলো তো? এটার মানটা হবে, দেখো আমি করতেছি, তোমরা আগে কমেন্টে জানাও 0 1 0 0 1 1 0 1 0। তাহলে এটা অ্যান্সার করতে হবে বলো তো? 0 1 0 কোথায় আছে? 0 1 0 0 0 0 0, আচ্ছা এটা তাহলে লাস্টেরটা, তাই না? অবশ্যই লাস্টেরটাই হবে। তুমি দেখো যে 0 1 0 0 1 1 0 1 0, অনেক ইজি, তাই না? এখান থেকে 1 মার্ক, এখান থেকে তো কমন চলে আসে। তারপরে আসি অক্টাল সংখ্যা পদ্ধতি। আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতির সবগুলা টপিক শেষ, এখন আমরা কিসে আসবো? অক্টাল সংখ্যা পদ্ধতিতে আসবো। অক্টাল সংখ্যা পদ্ধতি কোন শব্দ থেকে আসছে? অক্টো বা অক্টা থেকে আসছে, ঠিক আছে। এই অক্টা শব্দের অর্থ কি? অক্টা শব্দের অর্থ হচ্ছে 8। অক্টা মানে কি? অক্টা মানে হচ্ছে 8। এর মানে কি? এই সংখ্যা পদ্ধতিতে তুমি কি কি ব্যবহার করতে পারবা? 0 থেকে 7 অবধি ইউজ করতে পারবা। 8 মানে কি? 8 মানে 0 থেকে 7 অবধি তুমি ইউজ করতে পারতেছো। কয়টা ইউজ করতে পারতেছো? 8টা। তার মানে কি অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত? অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8। বেস কত? বেস বা ভিত্তি হচ্ছে কত? 8। এবং অক্টাল সংখ্যা পদ্ধতিকে কত বিট সংখ্যা পদ্ধতি বলা হয়? 3 বিট সংখ্যা পদ্ধতি বলা হয়। কেন? কেন? দেখো আমি তোমাদের বুঝাই। দেখো অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত? 8, তাই না? তো আমাদের আইসিটিতে তুমি দেখবা 2 টু দি পাওয়ার n এর সূত্র, 2 টু দি পাওয়ার n এর সূত্রটা অনেক ফেমাস। তাহলে এই 8 কে তুমি কি লিখতে পারো? 2 টু দি পাওয়ার 3। এবং এই n-টাকেই বলা হয় হচ্ছে বিট সংখ্যা। কত সংখ্যা? বিট সংখ্যা। তাহলে আমাদের অক্টাল কত বিটের বাইনারি চলে আসছে? অক্টাল হচ্ছে 3 বিটের বাইনারি চলে আসছে। এই যে আমি যেভাবে যেভাবে মুখ দিয়ে বললাম, এটাই তুমি হচ্ছে পরীক্ষা হলে লিখে আসবে যে অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8, 8 ইকুয়াল টু 2 কিউব, 2 কিউব। এখানে হচ্ছে আমাদের n এর মান কত? যদি আমরা 2 দিতে পারি n এর সাথে তুলনা করি তাহলে n এর মান কত আসে? 3। তার মানে কি অক্টাল হচ্ছে 3 বিটের বাইনারি। একটুকু লিখলেই 2 মার্ক, ঠিক আছে। তারপরে আসি, দেখো এখান থেকে আর কি কি জানা লাগবে? ওকে, দেখো 1688 সালে জন উইলকিন্স তার একটি প্রবন্ধে আদভিত্তিক সংখ্যা পদ্ধতির কথা উল্লেখ করেন। তবে তুমি যদি চিন্তা করো যে আবিষ্কারটা, তাহলে হচ্ছে 1716 সালে সুইডেনের রাজা দ্বাদশ চার্লসের নির্দেশে বর্তমান অক্টাল সংখ্যা সিস্টেমটি আবিষ্কার করে কে? তার নাম হচ্ছে কি? ইমানুয়েল সুইডেনবার্গ। তার নাম কি? ইমানুয়েল সুইডেনবার্গ। নাম কি? ইমানুয়েল সুইডেনবার্গ।
ইমানুয়েল সুইডেনবার্গ। তোমার যদি এখন কোশ্চেন করে যে অক্টাল সংখ্যা পদ্ধতির আবিষ্কারক কে, তুমি কিন্তু ইমানুয়েল সুইডেনবার্গ বলবা না, তুমি কিন্তু ওই রাজার নামটাই নিবা, যে আবিষ্কার করে থাকুক ক্রেডিট কার্ড রাজার, তাই না? বর্তমানে এরকমই চলে, তাই না? তাহলে আমাদের কি কে হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতি আবিষ্কার করে, সেটা হচ্ছে কি সুইডেনের রাজা দ্বাদশ চার্লস, তার নির্দেশে কে করে, ইমানুয়েল সুইডেনবার্গ। ঠিক আছে, ওকে। এখান থেকে আর যা যা জানা লাগবে সেটা হচ্ছে দেখো, বাইনারি সংখ্যাকে নির্ভুল এবং সহজে উপস্থাপন করার জন্য অক্টাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। জিনিসটা তোমার আমি আরেকটু বুঝাই যে কেন এরকমটা হলো। দেখো, সাপোজ তুমি একটা ডেটাকে নিতেছো 10111010 1 2 3 4 5 6 7 8 9, সাপোজ আমরা হচ্ছে এভাবে নিলাম, ঠিক আছে? এই একটা ডেটা। এখন আমি তোমার একটা কমন সেন্সের কোশ্চেন করি, ধরে নাও তোমাকে তোমার টিচার একটা প্রজেক্ট দিল। এখন এমন ভাবে দিল যে ধরে নাও যে সবাই মিলে হচ্ছে একটা কাজ করতেছে, মানে সবাই করতেছে, ওইটা সবাই সেম কাজই করতেছে, ওইটা বেটার নাকি হচ্ছে ধরে নাও ম্যাডাম হচ্ছে গ্রুপ ওয়াইজ ভাগ ভাগ করে দিল যে এইটুকু পার্ট তুমি করো, এইটুকু পার্ট তোমরা করো, এইটুকু পার্ট তোমরা করো, তাই না? তাহলে কোনটাতে বেটার রেজাল্ট পাইতে পারো তুমি? অবশ্যই তুমি হচ্ছে যেটা গ্রুপ ওয়াইজ দিয়ে দিছে, তাই না, প্রজেক্ট ওয়াইজ। তো গ্রুপ ওয়াইজ এই প্রজেক্টটা, ওইটাতে হচ্ছে বেটার রেজাল্ট পাওয়া যায়। দেখো, আমরা যদি এটাকে তিনটা 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 করে হচ্ছে ভাগ করি, ঠিক আছে, তাহলে ওইটা বেটার নাকি হচ্ছে একসাথে আমরা সবগুলোকে পাঠিয়ে দিলাম, ওইটা বেটার? ভাগ করে করে পাঠানো বেটার, ঠিক না? তো এটা আমরা হচ্ছে কি দেখো, বাইনারি সংখ্যাকে নির্ভুল এবং সহজে উপস্থাপন করার জন্য আমাদের এই অক্টাল সংখ্যা পদ্ধতি ইউজ করা হয়। এখানে আরো কয়েকটা জিনিস আসে, সেটা হচ্ছে দেখো ক্যালকুলেটর, তারপরে কি ডিজিটাল ঘড়ি, ইলেকট্রনিক মিটার ইত্যাদিতে যে আমাদের মানে যেখানে যেখানে আর কি কি ইউজ করা হয়, ডিসপ্লে ইউজ করা হয়, সেই সকল জায়গায় হচ্ছে আমরা কোন সংখ্যা পদ্ধতি ইউজ করি, আমরা হচ্ছে এই যে অক্টাল সংখ্যা পদ্ধতি ইউজ করি। এখানে আরো কয়টা জিনিস লেখা আছে, এগুলো পড়ে নিও, মুখস্থ পড়া। তারপরে আসি, দেখো ডেসিমেল সংখ্যা পদ্ধতি। ডেসিমেল সংখ্যা পদ্ধতি কোন জায়গা থেকে আসছে? ডিসেম শব্দ থেকে আসছে। এবং এই ডেসিমেলের ডেসি শব্দের অর্থ কি? ডেসি শব্দের অর্থ হচ্ছে 10। ডেসি শব্দের অর্থ কি? 10। তার মানে কি এখানে আমরা কত থেকে কত ইউজ করতে পারবো? 0 থেকে 9 অবধি ইউজ করতে পারবো। 0 থেকে 9 অবধি ইউজ করতে পারবো, ঠিক আছে? ডেসিমেল সংখ্যা পদ্ধতি, এই যে ডেসিমেল সংখ্যা পদ্ধতি, এটা না আসলে অনেকগুলা নাম আছে। প্রথমত দশমিক সংখ্যা পদ্ধতি, তারপর হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি, তারপর হচ্ছে কি প্রচলিত সংখ্যা পদ্ধতি। একটু মনোযোগ দিয়ে শোনো, তুমি আমার কথা এখন চোখ খুলে শুনবা, কান খুলে দেখবা। উল্টা বলছি তাই না? আচ্ছা ঠিক আছে, দেখো কি করবা তুমি, আমাদের ডেসিমেল সংখ্যা পদ্ধতির যে অপর নামগুলা সেগুলা কি কি? দশমিক সংখ্যা পদ্ধতি, ডেসিমেল সংখ্যা পদ্ধতি, প্রচলিত সংখ্যা পদ্ধতি। এটাকে তুমি বলতে পারো হিন্দু আরবি সংখ্যা পদ্ধতি অথবা ভারতীয় আরবি সংখ্যা পদ্ধতি, অনেক কিছুই বলা যায়, ঠিক আছে? ওকে, এখান থেকে এটা গণনা কাজে ইউজ করা হয়, তাই না? ওকে, এটার অপর নাম কিন্তু আরবি সংখ্যা পদ্ধতিও বলা হয়, মাত্রই বললাম। ওকে, তারপর আসি হেক্সাডেসিমেল। এই হেক্সাডেসিমেলের হেক্সা মানে কি? হেক্সামিশন, তাই না? এরকম টাইপ। হেক্সা আমাদের মানে কি? 6। হেক্সা মানে কি? 6। আর ডেসিমেল মানে কত? 10। 6 আর 10 মিলে কত হয়? 16 হয়, তাই না? তার মানে কি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত? 16। কি কি ইউজ করা যাবে দেখো একটু, কি কি ইউজ করা যায়। প্রথমত 0 থেকে 9 কয়টা সংখ্যা হয়? টোটাল 10টা অঙ্ক হয়, তাই না? তারপর আমরা লিখবো হচ্ছে 10 না লিখে এ বি সি ডি ই এফ। এই এর মানটা কত? এর মানটা হচ্ছে 10। বি এর মানটা কত? বি এর মানটা হচ্ছে কত? 11। সি এর মানটা কত? সি এর মানটা হচ্ছে 12। ডি এর মানটা কত? 13। ই এর মানটা কত? 14। এফ এর মানটা কত? 15। এভাবে জিনিসগুলো আর কি আগায়, ঠিক আছে? তো তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে হেক্সাডেসিমেলের সর্বোচ্চ অঙ্ক কোনটি? সর্বোচ্চ অঙ্ক হচ্ছে এফ, যার মান কত? 15। আমাদের শুরু হয় কত থেকে? 0 থেকে এফ পর্যন্ত। হেক্সাডেসিমেল কত থেকে কত পর্যন্ত? 0 থেকে এফ পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত। তারপরে কি এ বি সি ডি ই এফ। এর মান কত? 10, বি এর মান 11, 12, 13, 14, এফ এর মান হচ্ছে কত? 15। ঠিক আছে, আশা করি এটা পারবা। আর কি কি আছে এখানে? দেখো হেক্সাডেসিমেল কোথায় ইউজ করা হয়? মেমোরি অ্যাড্রেস এবং রঙের কোড হিসেবে। এই রঙের কোড এগুলো না আমরা হচ্ছে HTML চ্যাপ্টার 4 যখন করাবো তখন আরো ডিটেলসে করাবো, ওইখানে তুমি দেখে নিও। আপাতত আমরা এটাকে বাদ দেই।
ওকে, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির প্রয়োজনীয়তা। আচ্ছা, হেক্সাডেসিমাল একটা লাইন বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের বাইনারি। কেন 4 বিটের বাইনারি? দেখো 16 না, তাহলে কত হবে 2^4, তার মানে কত 4 বিটের বাইনারি না? 2^4 মানে কত? 2^n এর সাথে যদি তুমি তুলনা করো তাহলে এটা কি হয়, n এর মান কত হয় 4। তার মানে হেক্সাডেসিমাল কত বিটের বাইনারি? 4 বিটের বাইনারি। তার মানে কি, ওই যে চারটা করে আমরা অক্টাল বেলায় কি করতাম, তিনটা করে নিতাম, আর হেক্সাডেসিমাল বেলায় কত, তাহলে কত নেব, চারটা করে নেব, তাই না? তো এইটারও কিন্তু কাজ ওই সেম, যে বাইনারি সংখ্যাকে নির্ভুল এবং সহজে উপস্থাপন করার জন্য হেক্সাডেসিমাল ইউজ করা হয়। তো এইটাই হচ্ছে যে এইটা আমাদের যে অক্টাল এবং হেক্সাডেসিমাল কেন ইউজ করা হয়, ঠিক আছে? এখানে হচ্ছে সবগুলার হচ্ছে একটু ডিটেলস দেওয়া আছে, একসাথে একটা ছকের ভিতর দেওয়া আছে, দেখে নিও। কয়েকটা এমসিকিউ আছে যে কোন সংখ্যা পদ্ধতিতে, কোন সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলি অঙ্ক ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? কমেন্টে তাড়াতাড়ি বলো যে কত হবে এটা। কি বলা হয়? যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় একটা সংখ্যা পদ্ধতি তাকে কি বলা হয়? সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলা হয়, তাই না? তাহলে আমাদের এই 2 হচ্ছে অ্যান্সার। অন্য কোনো কালি ইউজ করি, 2 হচ্ছে কত? অ্যান্সার। তারপরে কত, দেখো এই যে BAD.8C, এটা কোন সংখ্যা? এটা অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল, কোনটা হবে? দেখো BAD এগুলা কিন্তু হেক্সাডেসিমালে ছিল, তাই না? ABCDEF। তারপর কি 3 to 1 সংখ্যাটা কি হইতে পারে দেখো তো। আচ্ছা, 3 to 1 এটা কি বাইনারি কখন হইতে পারে? না, এটা বাইনারি কেন হইতে পারে না? কারণ কি বাইনারিতে 0 এবং 1 আছে, আর বাকি তো কিছু নাই। এখানে তো 3 আছে, 2 আছে, ওগুলো তো হইতে পারে না, বাইনারি যেহেতু অপশনে নাই। তারপরে কি অক্টাল কি হইতে পারে? হ্যাঁ, অক্টালে 0 থেকে 7 অবধি ইউজ করা যায়, তার মানে কি অক্টাল হইতে পারে। তারপর কি ডেসিমাল হইতে পারে? হ্যাঁ, ডেসিমালও হইতে পারে, কারণ কি 0 থেকে 9 অবধি ইউজ করা যায়। হেক্সাডেসিমাল তো হইতেই পারে, কারণ কি 0 থেকে 9, তার সাথে A থেকে F পর্যন্ত হইতে পারে। তাহলে সঠিক কোনটা? সঠিক হচ্ছে 4, মানে সবগুলা। এই দেখো, আমরা এটা বলছিলাম না যে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটা সংখ্যার মান নির্ণয় করার জন্য কি দরকার বলতো। এটা কিন্তু মুখস্থ করেছিলাম যে কি হবে, নিজস্ব মান দরকার, স্থানীয় মান দরকার, বেস বা ভিত্তিও দরকার। তার মানে কি 3টা জিনিসই দরকার। এটা কিন্তু এমসিকিউতে আসছে, খতেও আসছে। তাহলে কি হবে? এটা আমাদের 4টাই অ্যান্সার। তারপর আসি MSB এর পুনরূপ কি, এটা আমরা পারি। সেটা কি মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট নাকি বিট? বি থাকলে মানে কি বিট। মোস্ট সিগনিফিকেন্ট বিট কোথায়? মোস্ট সিগনিফিকেন্ট বিট।